ভারতের বিরুদ্ধে এত কথা বললো, আবার দেখলাম যে সেই সরকারে ইচ্ছা পোষণ করে নিজেই ভারত সফরের জন্য ইচ্ছা পোষণ করে যেতে পারলো না, চীনের চেষ্টা করলো, ভারতের মোদির সঙ্গে বৈঠক করতে পারলো না, থাইল্যান্ডে গিয়ে করলো। ভারতের প্রতি আবার দুর্বলতা, আওয়ামী লীগ যেমন ভারতের প্রতি দুর্বলতা প্রকাশ করেছে, ভারতের প্রতি এই সরকারও কি ভারতের প্রতি দুর্বল প্রকাশ করতেছে? শুরু করছি। হ্যাঁ, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আজকে আমি এবি পার্টির পক্ষ থেকে লালমনিরহাট জেলাতে এসেছি, পার্টিকুলারলি আপনার পাটগ্রাম এবং হাতিবান্দার মাটি মানুষকে বোঝার জন্য, এবং আমাদের দলে এখানে যিনি নেতৃত্ব দিয়েছেন এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক জনাব এরশাদ হোসেন সাজুর কবর জিয়ারত করা। আজকে চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল ওনার, এবং ওনার ছেলে আবু রায়হান রসি যিনি এখন দলের হাল ধরেছেন এই এলাকাতে, এবং আগামী দিনে ওনার নেতৃত্বে আমাদের দল এখানে এগিয়ে যাবে, এবং সেই বাস্তবতাটা বোঝার জন্য যে আমরা এসেছি, এবং এখানকার ইস্যুস কী যে মানুষের এখানকার ভোগান্তি, চাওয়া পাওয়া, বঞ্চনা, আকাঙ্ক্ষা, এগুলো বোঝবার চেষ্টা আমরা করেছি। তো শুরুতে এটার অংশ হিসাবে আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনাদের তিস্তা ব্যারেজ যে সেচ প্রকল্প আছে সেটা ভিজিট করেছি, এবং ওখানে আমরা জাতীয়ভাবে যে বিষয়টা বারবার আলোচিত হচ্ছে যে ৭৯ সালে করা যে তিস্তা সেচ প্রকল্প, সেটা কেন আজকে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং কেন তিস্তা মহাপরিকল্পনার আয়োজন করতে হচ্ছে। তো সেই জায়গাতে বেইজিং সফরে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা আপনার ওখানকার যে সরকার আছে চাইনিজ গভর্নমেন্টকে অনুরোধ করেছেন যে আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী 50 থেকে 100 বছরের একটা মহাপরিকল্পনা দেওয়ার জন্য। এমন একটা মহাপরিকল্পনা ইতিমধ্যে চীনে কাজ করেছে, এবং সেটা যথেষ্ট সুফল চীনের জনগণ পেয়েছে। যেহেতু ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী আছে, সেই জায়গাতে একটা মহাপরিকল্পনার উপর ভিত্তি করে আমরা কি বেনিফিট নিতে পারি, পার্টিকুলারলি তিস্তার নাব্যতা ধরে রাখা, তিস্তার গভীরতা ধরে রাখা, শীত মৌসুমে পানি আটকে রাখা, গরমের মৌসুমে যখন আমাদেরকে ভারতের উজান থেকে আপনার গেটগুলো খুলে দেয়, এখানে বন্যা তৈরি হচ্ছে, ধরলা নদীটা আপনাদের মরে গেছে একেবারে দেখলাম। তো সেই বাস্তবতায় আপনার এই মহাপরিকল্পনাটা যদি করা হয়, শুধু 5.5 লক্ষ কৃষক না 4টা জেলার, বরং 2 কোটি তিস্তা পারের মানুষ এখান থেকে বেনিফিটেড হবে। তো সেই জায়গাতে পার্টিকুলারলি কয়েক হাজার কোটি টাকা অলরেডি বিনিয়োগ করবার প্রস্তাবনা চীনের সরকারের আছে। সেটাকে আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের স্বার্থে, উত্তরাঞ্চলের মানুষের স্বার্থে, এই তিস্তা পারের 4টা জেলার কোটি কোটি মানুষের স্বার্থে এটাকে যেন স্পিড আপ করা যায়, তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া যায়, সেই দাবি আমরা করছি। দ্বিতীয়ত হচ্ছে এরপরে আমরা বুড়িমারি যে স্থলবন্দর আছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, সেটার যে চ্যালেঞ্জগুলো আছে, সংকট আছে, এবং কিভাবে সংকটগুলো কাটিয়ে এটাকে দেশের একটা প্রফিটেবল বন্দরে পরিণত করা যায়। রাষ্ট্র এখন 150 কোটি টাকার মতো এখান থেকে রাজস্ব পায়, এটা থেকে আরও কয়েকশো গুণ বেশি রাজস্ব আদায়ের সম্ভাবনা এখানে আছে, আরও হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবার সুযোগ আছে। বিশেষায়িত অর্থনৈতিক জোন করা যায় কিনা, পরিবেশ বান্ধব, প্রতিবেশী বান্ধব এবং প্রযুক্তি বান্ধব, এটা করতে পারলে এখানকার অর্থনীতি যেমন চাঙ্গা হবে, দেশ রাষ্ট্র বেনিফিটেড হবে। তারপরে আপনারা দেখেছেন আমি পাটেশ্বরী মন্দিরে গেলাম, এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃখ, কষ্ট, বঞ্চনা বোঝার চেষ্টা করেছি, এবং আমাদের দলের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে আবু রায়হান রসির নেতৃত্বে। তিনি আগস্টের পরে এখানকার সংখ্যালঘুরা কেমন আছেন, তারা বঞ্চিত হচ্ছেন কিনা, তারা নির্যাতনের শিকার হচ্ছেন কিনা, সেটা বুঝবার জন্য। এরপরে হচ্ছে যে আমি কবর জিয়ারত করতে গেলাম এর আগে আপনার এরশাদ হোসেন সাজুর, এবং আপনারা এই মানুষটার যারা সম্পর্কে যারা জানেন, তার হিউজ কন্ট্রিবিউশন আছে। তামাক চাষিদেরকে ভুট্টা চাষে ফিরায় নিয়ে আসা, আপনার 6 নম্বর সেক্টরে এই বেস কমান্ড স্থাপন করে এই পরিবারের যে অবদান আছে মুক্তির লড়াইতে, আমাদের 71-এর যুদ্ধে, সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা জায়গা আসছে। আপনার 2 কোটি টাকার জন্য আমাদের হাজার হাজার স্থানীয় ভুট্টা চাষিকে এনসিসি ব্যাংক হেনস্থা করছে, আমরা এটার প্রতিবাদ করেছি, এবং এটাকে নিয়ে সরকার এবং স্থানীয় প্রশাসনের যা যা করণীয় সেটা আমরা দাবি করেছি। এর বাইরে হচ্ছে আজকে এখানে একটা স্মরণ সভা আছে এরশাদ হোসেন সাজুর মরহুমের, ওনার জন্য আমরা দোয়া করব, এবং ওনার কর্ম, ওনার অবদানকে আমরা এলাকাবাসী এবং দেশের মানুষের কাছে, জাতির কাছে তুলে ধরব। জাতীয় পর্যায়ে আপনারা জিজ্ঞেস করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সের পার্টিকুলার জায়গাটা দেখেন যে বাংলাদেশের মানুষ এত স্বাচ্ছন্দ্যে রমজান, ঈদ, ইফতার এবং এই যে যাতায়াত পালন করলো গত 1-1.5 মাসে আমরা দেখেছি, সেটা অভাবনীয় গত কয়েক বছরের তুলনায়।
দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন যে পশ্চিমারা স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন থেকে আপনার আমাদের স্বাধীনতা দিবসে বার্তা দেওয়া হয়েছে, আমাদের জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন, 4 দিনের একটা মিটিং হয়েছে, আমিও সেই মিটিংয়ে গিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তৃতীয়ত হচ্ছে যে বেইজিংয়ে একটা সফল ট্যুর করে আসছেন। এখন ভাই জিজ্ঞেস করেন বিমস্টেকের মিটিংয়ে ব্যাংককে মোদির সাথে বসাটা অথবা 7 সিস্টার্সের যে ব্যাপারে যে তিনি বেইজিংয়ে থাকতে যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক না। বেইজিংয়ে যে বক্তব্যটা ছিল সেটা ছিল চায়নাতে ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য উনি উদ্বুদ্ধ করছিলেন। সেটার অংশ হিসাবে উনি বলেছেন যে আপনারা বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না, 7 সিস্টার্সের যে 7টা রাজ্য আছে ভারতের সেখানেও আপনার পণ্য আপনারা পাঠাতে পারবেন। বাংলাদেশের পণ্যের যে মার্কেট সেটা আরও অনেক বড় উনি বুঝাইতে চাইছেন। এবং এই 7 সিস্টার্স আমাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস করাটা তার জন্য ইজি, কারণ সে ল্যান্ডলক কান্ট্রি, তার নদী নাই, তার সমুদ্র নাই। এই সুবিধাটা বোঝানোর ক্ষেত্রে এটা বলেছেন। এটা ভারতের সাথে তার সভরেন্টিকে কোশ্চেন করা, তাকে ছোট করা, হেয় করা অথবা ইন্টারফেয়ারেন্সের কোনো রাজনীতি এখানে মিন করা হয় নাই। অতএব ব্যাংককের মিটিংয়ের প্রস্তাবনা কিন্তু আরও আগে থেকেই আসছে। বাংলাদেশ সরকার কিন্তু গত 7 মাস থেকে ভারত সরকারের সাথে বসবার জন্য অনুরোধ করেছে, জাতিসংঘের সাইডলাইনে বসবার জন্য চেষ্টা করেছে, COP25-এর মিটিংয়ে সাইডলাইনে বসবার জন্য চেষ্টা করেছে, ডাভোসে সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়েছে সেখানে বসবার চেষ্টা করা হয়েছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার ভারতের সাথে বসা, আমাদের দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে সেগুলো সমাধান করা এবং সেগুলোকে নিয়ে কিভাবে জনগণের মধ্যে জনগণ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, 16 বছরের ভুল ভ্রান্তি থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কটাকে যেন নতুন করে সাজানো যায় সেই চেষ্টাটা শুরু থেকে করা হয়েছে। অতএব এখানে কোনো সাংঘর্ষিকতা নাই, বরং দুই দেশের স্বার্থ, দুই দেশের জনগণের দরকার স্বার্থকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করা হচ্ছে। সংস্কার, বিচার, নির্বাচন কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না, এই সবগুলো মিলে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো যেভাবে অবদান রেখেছে, যাদের দাবি ছিল নির্বাচন, গণতন্ত্র, ভোট, আবার 24-এর গণ অভ্যুত্থানকে ছাত্ররাও অংশগ্রহণ করে এই আন্দোলনটাকে সফল করেছে এবং তাদের দাবি হচ্ছে সংস্কার, নতুন বাংলাদেশ, বন্দোবস্ত, আবু সাঈদের রক্তের বদলা নেওয়া, ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন ফিরে না আসে। অতএব এই সবগুলো মিলে হচ্ছে বর্তমান বাংলাদেশ 2-এ দায় এবং দরদের যে রাজনীতির কথা আমরা বলছি সেই রাজনীতির বাস্তবতা। এখানে কোনো সাংঘর্ষিকতা নাই, তাই আমরা বোধ করছি আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এই প্রত্যেকটা প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং প্রফেসর ইউনূস কিন্তু শুরু থেকে বলছেন, ব্যাংককেও বলেছেন, নির্বাচন তার প্রথম অগ্রাধিকার, ন্যূনতম সংস্কার যেখানে সবাই একমত হবেন, একমত হওয়ার পরে উনি এই নির্বাচনের দিকে আস্তে আস্তে যাবেন। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, কমিশনে যত আইনি ফ্যাসিলিটি দেওয়া দরকার, ফান্ডিং করা দরকার সেগুলো চলছে। অতএব সেই সব বাস্তবতাগুলো মিলে আমরা বোধ করছি সরকার অন্তর্বর্তীকালীন যে পরিকল্পনা জাতির সামনে দিয়েছে সেই পথেই সে হাঁটছে। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের রপ্তানি বাড়ছে, রেমিটেন্স বেড়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশে এসছে গত মাসে, প্রায় $3 বিলিয়ন। আমাদের ইতিহাসে আমাদের দেশে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ছে, চায়না থেকে $2 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট এবং অনুদানের ওয়াদা পাওয়া গেছে। এগুলো সবগুলো আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় তার সফলতার যে মাপকাঠি সেগুলোকে। তো সব কিছু মিলে আমরা আশাবাদী। এবি পার্টি মনে করছে যে সংস্কার, বিচার, নির্বাচন এবং এই উন্নয়নের যে রূপরেখা চলছে এগুলো সবগুলোর সাথে আমরা একসাথে কাজ করব। যখন যেখানে সমালোচনা করা দরকার রাষ্ট্র সাপেক্ষে, জনগণ সাপেক্ষে সমালোচনা করব, যেখানে যেখানে সমর্থন দেওয়া দরকার আমরা সমর্থন দিব। এটাই হচ্ছে আজকের আমাদের এই এবি পার্টি লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধার পক্ষ থেকে আমাদের ছোট্ট ব্রিফিং। আপনারা এর বাইরেও যদি লোকাল ইস্যু নিয়ে কথা বলতে চান, টাইম টু টাইম আমরা কথা বলবো। আবু রাইয়ান রসি আমাদের এখানে আছেন, আমাদের বিভাগের নেতৃবৃন্দরা এখানে আছেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, তারপর সমাজ কল্যাণ সম্পাদক হেলাল ভাই আছেন এখানে, ডান দিকে রংপুর মহানগরীর আহ্বায়ক আছেন অ্যাডভোকেট রৌফ ভাই, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, রংপুরের সেক্রেটারি আছেন এখানে মাহবুব ভাই, আরও নেতৃবৃন্দরা আছেন। আপনাদের সাথে সবাইকে সাথে নিয়ে আমরা বিভাগের কাজ এবং দেশের কাজ একসাথে এগিয়ে নিয়ে যাব। জাগো বাহেতিস্তা, এই লড়াই চলছে এবং চলবে। সালাম আলাইকুম। আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি প্রশ্নটা এড়িয়ে গেছেন, যেটি বলছিলাম যে আপনি বরিশালে বলে এসেছেন যে সবার ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে 4 বছর সময় দেওয়া যেতে পারে। যে এত রক্তপাতের, যে নির্বাচনের জন্য এত রক্তপাত,
যে নির্বাচন ছাড়া যে আওয়ামী লীগ সরকার এত কিছু, তারপরে যে অনির্বাচিত সরকারকে আপনি কিভাবে 4 বছর সময় দিতে পারছেন? আপনি কেন মনে করছেন যে শুধুমাত্র নির্বাচিত মানে রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে? আমি তো বললাম এই গণ অভ্যুত্থানে 2টা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল, রাজনৈতিক দল এবং ছাত্ররা, এবং 2 গ্রুপের আলাদা আলাদা ডিমান্ড আছে এবং 2টা ডিমান্ডই যৌক্তিক। নির্বাচনের চাওয়াটাও যেমন যৌক্তিক, সংস্কার চাওয়াটাও যৌক্তিক। ওখানে আমি 4 বছর বলি নাই, বলেছি ঐক্যমতের ভিত্তিতে 6 মাস হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, যতদিন লাগে ঐক্যমতের ভিত্তিতে আমরা এই সরকার পরিচালিত হোক, এটা চাই। এটা চাইলে যেটা হবে, আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল, আপনার গর্বিত হওয়ার মতো রাষ্ট্রনায়ক আমরা এখন পেয়েছি। অতএব তার নেতৃত্বে আমরা ঐক্যমতের ভিত্তিতে যদি দেশটাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া বানানোর দিকে এগিয়ে যেতে পারি, এই সুযোগটা দুনিয়ার কাছ থেকে আমরা কেন নিব না, এই জায়গায় বলেছি। আমরা এটা বলি নাই যে তাকে 4 বছর দেয়া হোক। ঐক্যমতের ভিত্তিতে 6 মাস হলে 6 মাস, 4 বছর হলে 4 বছর, 2 বছর হলে 2 বছর, বাট ঐক্যমত হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা বলেছি। বরিশালে তাই বলেছি। আমাদের মতামত হচ্ছে ঐক্যমত ফার্স্ট প্রায়োরিটি। ঐক্যমত যেটা দরকার সেটা যদি 2 বছরের ব্যাপার হয় 2 বছর, যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায় ঐক্যমত 1.5 বছর। তো এইটা হচ্ছে ঐক্যমত হয়ে যাবে নিশ্চিত, কেন হবে না? গণ অভ্যুত্থানটা হয়েছে বাংলাদেশের মানুষকে এই বিষয়ে একমত করার জন্য যে আমরা বাংলাদেশটাকে নতুন করে করতে চাই। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তো দ্বিমত নাই মানে হচ্ছে আলোচনার মাধ্যমে ঐক্যমত হবে। আমরা তো ঐক্যমত হয়েছি। পূজার ছুটি বাড়বে কি বাড়বে না আমরা একমত হয়েছি না? 15ই আগস্ট ছুটি পালন করবে কি করবে না আমরা একমত হয়েছি না? ভারতে আমাদের অ্যাম্বাসিগুলোতে অ্যাটাক করেছে, কি করব না করব আমরা ঐক্যমত হয়েছি না? হয়েছি। আচ্ছা, 24-এর চেতনা তো ছিল না নতুন রাজনৈতিক দল। 24 গণ অভ্যুত্থানের পর ছাত্ররা নতুন রাজনৈতিক দল করলো। 24-এর চেতনার সঙ্গে এই নতুন রাজনৈতিক দল এটি সাংঘর্ষিক কি? না, সাংঘর্ষিক না। 72 সালে মুক্তির যুদ্ধের পরে স্বাধীনতা ফেরত হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা নতুন রাজনৈতিক দল করেছে না, জাসদ করেছে না? তো জাসদ করবার মধ্য দিয়ে কি তারা মুক্তিযুদ্ধ করে নাই সেটা বলা যাবে? তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেছে সেটা বলা যাবে? বলা যাবে না। আমাকে দেখতে হবে রাজনীতি করবার, দল করবার অধিকার সবার আছে। তিনি 71-এর লড়াই, 24-এর গণ অভ্যুত্থানের ধারণা, স্পিরিট, চেতনাকে ধারণ করেন কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেখানে যেখানে ধারণ করবেন আমরা তাকে সমর্থন করব, যেখানে যেখানে করবেন না আমরা তার সমালোচনা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ 2।